হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা একটা ছোট গল্প জানবো। ছোট গল্পটির নাম দ্য ফ্লাই, মাছি। লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই ছোট গল্পটি সম্পূর্ণরূপে জানার আগে আমরা কিছু তথ্য জেনে নেব প্রথমে, যাতে করে গল্পটি বুঝতে আমাদের সুবিধা হয়। দ্য ফ্লাই গল্পটি ক্যাথরিন ম্যানসফিল্ডের 1922 সালের একটি ছোট গল্প। ম্যানসফিল্ড প্যারিসের মন্ট পার্নাসে ভিক্টোরিয়া প্যালেস হোটেলে 1922 সালের ফেব্রুয়ারিতে গল্পটি লিখেছিলেন। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 18 মার্চ 1922 সালে দ্য নেশন অ্যান্ড অ্যাথেনিয়ামে এবং 1923 সালে দ্য ডোভসেস নেস্ট অ্যান্ড আদার স্টোরিজ এই বইটাতে এই ছোট গল্পটি প্রকাশিত হয়, অন্তর্ভুক্ত হয়। গল্পটি প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিকের মৃত্যুর সাথে সম্পর্কিত। 1915 সালের অক্টোবরে ম্যানসফিল্ডের ছোট ভাই লেসলি বিউচ্যাম্প বেলজিয়ামের ইপ্রেস স্যালিয়েন্টে ব্রিটিশ অভিযাত্রী বাহিনীর সাথে কাজ করার সময় গ্রেনেড প্রশিক্ষণ ড্রিলের সময় নিহত হন। তার ভাইয়ের বয়স তখন ছিল 21 বছর। এই গল্পের সৈনিকের মতো তালিকাভুক্ত হওয়ার আগে লেসলি বিউচ্যাম্প তার বাবার ফার্মে কাজ করছিলেন। লেসলি বিউচ্যাম্প এবং ম্যানসফিল্ডের বাবা হ্যারল্ড বিউচ্যাম্প একটি আমদানিকারক কোম্পানির মালিক ছিলেন। এই গল্পটির চরিত্রগুলির মধ্যে রয়েছে মিস্টার উডিফিল্ড। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি প্রথম বিশ্বযুদ্ধে একটি পুত্রকে হারিয়েছেন। আরেকজন ক্যারেক্টার বস, দ্য বস, যিনি প্রথম বিশ্বযুদ্ধে তার ছেলেকে হারিয়েছেন। এই বস হচ্ছে প্রধান চরিত্র গল্পের। আরেকটা ক্যারেক্টার হচ্ছে মেসি। মেসি হচ্ছে প্রধান অফিসের একজন ক্লার্ক, এই বসের অফিসেরই একজন ক্লার্ক। আরেকটা ক্যারেক্টার মাছি, দ্য ফ্লাই। গল্পের প্রতীকী যন্ত্র বা প্রতীকী চরিত্র হচ্ছে এই মাছি। আরেকটা ক্যারেক্টার গার্ট্রুড। এই গার্ট্রুড ক্যারেক্টারকে উল্লেখ করা হয়েছে এই গল্পে। ইনি হচ্ছেন উডিফিল্ডের অন্যতম একজন কন্যা। আরেকটা চরিত্রের উল্লেখ পাই, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধে মারা যাওয়া উডিফিল্ডের ছেলে রেগি বা রেজি। আমরা দেখতে পেলাম দিস স্টোরি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডেথ অফ ম্যানসফিল্ডস ব্রাদার লেসলি বিউচ্যাম্প। The Fly is the story of a person haunted for 6 years by the death of his son. এই গল্পের সেটিংটা হলো লন্ডন শহর। The story sets in London in the years following World War I. At one point, the boss mentions that it has been 6 years since his son died in battle, meaning that the story takes place in some point between 1920 and 1924, since World War I began in 1914 and ended in 1918. এই গল্পের যে টোনগুলো আমরা পাবো সেইগুলো হলো কনভারসেশনাল টোন, কলোকুয়াল টোন, হিউমারাস টোন ইত্যাদি। এই গল্পে দ্য ফ্লাই সিম্বলাইজেস পারসিভিয়ারেন্স অ্যান্ড গ্রিফ অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ। এই গল্পে আমরা পরিষ্কারভাবে 3টে সেকশন পাবো। প্রথম সেকশনে আমরা পাই ইন্ট্রোডাকশন টু বস ইজ টু হিজ আউটসাইড অ্যাপিয়ারেন্স। সেকেন্ড সেকশনে আমরা পাবো ভেঞ্চার্স ইনটু হিজ মাইন্ড এবং থার্ড সেকশন প্রেজেন্টস এ থরলি কমপ্লেক্স ক্যারেক্টার দ্যাট ওয়ান হ্যাজ টু থিঙ্ক ওভার। এই ফ্লাই ছোট গল্পটা হচ্ছে একটা রিয়েলিজমকে রিপ্রেজেন্ট করে। দ্য ফ্লাই ইজ এ শর্ট স্টোরি দ্যাট ফলস উইদিন দ্য জ অফ রিয়েলিজম। এই গল্পের থিমগুলি হল ক্রুয়েলটি অফ ওয়ার, দ্য রিলেন্টলেস প্যাসেজেস অফ টাইম, দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, দ্য নেচার অফ গ্রিফ, লস, ফ্রেন্ডশিপ ইত্যাদি। এইবার এই গল্পটির নামকরণ দ্য ফ্লাই সম্পর্কে দু একটা কথা আমাদের জানতে হবে। দ্য ফ্লাই গল্পটা বেঁচে থাকার জন্য একটি মাছির নিরর্থক সংগ্রামের আখ্যানকে তুলে ধরে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বসের জঘন্যতাকে প্রতিফলিত করে। বসের ছেলের অকাল মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে বস মানুষের অপ্রত্যাশিত নিয়তিতে ভাগ্যের নিষ্ঠুরতার থিমকে হাইলাইট করে মাছির জন্য নিয়তির ভূমিকা তিনি গ্রহণ করেন। ম্যানসফিল্ড প্রতীকী শিরোনামটি বসের
অসহায়ত্বকে চিত্রিত করার জন্য ব্যবহার করে। মাছির দুর্বলতা এবং পরাশক্তি বসের নিষ্ঠুর হাতকে এখানে তিনি ব্যবহার করেন। গল্পটি জোর দেয় যে কিভাবে মাছির মতো আমরাও ভাগ্যের হাতে নিছক খেলার পাত্র, খেলার জিনিস, যেমন বসের দ্বারা চিত্রিত হয়েছে। আনন্দের জন্য মাছিকে ব্যথা দিয়েছেন তিনি। ঈশ্বরের ইচ্ছামতো জীবন নেওয়ার অপ্রত্যাশিত প্রকৃতির কথা আমাদেরকে এখানে মনে করিয়ে দেয়, যেমনটি বসের মধ্যে দেখা যায়। এই প্রসঙ্গে উইলিয়াম শেক্সপিয়রের লেখা কিং লিয়র নাটকে অ্যাক্ট 4-এ গ্লসেস্টারের মুখ দিয়ে একই রকম কথা আমরা শুনতে পাই। গ্লসেস্টার স্পিক্স দ্য সেম ওয়ার্ডস as he wanders on the heath after being blinded by Cornwall and Regan. এইখানে গ্লসেস্টার এমনভাবে কথাটা বলেছেন, কথাটা হলো as flies to wanton boys are we to the gods, they kill us for their sport. আসলে এই পৃথিবীতে বসকে একমাত্র গড, একমাত্র ঈশ্বরই হচ্ছে বস, দ্য সুপ্রিম পাওয়ার, the supreme leader of the world. The God controls everything, everyone, everywhere. He is omnipresent, omnipotent and omnipresent. চলুন বন্ধুরা, এবার আমরা দ্য ফ্লাই গল্পটা পুরোপুরিভাবে জেনে নিই। আমরা সরাসরি গল্পে প্রবেশ করি। মিস্টার উডিফিল্ড বসের ঘরটায় বেশ আরামে বসেছিলেন। বসকে সে কথা না বলে পারলেন না। কথা তার ফুরিয়ে গিয়েছিল, কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। তার অবসর গ্রহণের পর আর সেই স্ট্রোকের পর, মানে সন্ন্যাস রোগের পর, বাড়ির মেয়েরা, তার স্ত্রী ও কন্যাগণ তাকে বাড়িতেই বাক্সবন্দি করে রাখত। মঙ্গলবারটা বাদে সপ্তাহের প্রতিদিন তাকে বাড়িতে থাকতে হতো। মঙ্গলবারে জামা জুতো পরে ছিমছাম হয়ে তিনি শহরের দিকে বেড়াতে যেতেন। আর তিনি যে তার বন্ধু বান্ধবদের খুবই বিরক্ত করতেন এ সম্বন্ধে বাড়ির মেয়েরাও প্রায় নিশ্চিত ছিলেন। তা হোক, তবু পুরানো অফিসটাকে তার বেশ ভালোই লাগতো। আর তার চেয়ে 5 বছর বেশি বয়স হওয়া সত্ত্বেও বস যে এখনো বেশ শক্ত সামর্থ্য আছেন এটা দেখতেও তার ভালো লাগতো। আর তিনি বলতেন, সত্যি বলছি, এখানটা বেশ আরামের। বস তাকে সায় দিলেন। তার ঘরের প্রশংসা শুনতে বসের ভালোই লাগতো। ওই মাফলার জড়ানো জুবুথুবু বৃদ্ধটির সামনে নিজেকে শক্ত সামর্থ্য দেখে তার আরো ভালো লাগতো। উৎসাহ ভরে বস তাকে নতুন কার্পেট, নতুন আসবাবপত্র, বৈদ্যুতিক হিটার এই সমস্ত দেখালেন। শুধু দেখালেন না, এছাড়াও টেবিলের ওপর যে একখানি ফটো 6 বছর ধরে আছে সেই ফটোটাও দেখালেন। এদিকে মিস্টার উডিফিল্ড কি বলতে এসেছিলেন তা ভুলে গেছেন, কিছুতেই আর মনে করতে পারছেন না। বস তখন দাওয়াইয়ের ব্যবস্থা করলেন। আলমারি থেকে হুইস্কির বোতল বার করে গ্লাসে ঢেলে বললেন, নাও একটু ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। খাঁটি জিনিস, রাজ পরিবারের ভান্ডার থেকে আগত, জল মিশিয়ে এর অসম্মান করো না। মদ পান করে মিস্টার উডিফিল্ড দেখলেন সত্যিই তিনি মনে করতে পারছেন, যে কথাটা তিনি ভুলে গিয়েছিলেন সেটা মনে করতে পারছেন। তিনি বললেন, তার মেয়েরা গিয়েছিল বেলজিয়ামে তাদের ভাই রেগির সমাধি দেখতে। পাশেই ছিল বস এর ছেলের সমাধি। কি সুন্দর জায়গা, থরে থরে ফুল দিয়ে সাজানো সমাধি, মাইলের পর মাইল চলেছে, রাস্তাগুলো কি সুন্দর চওড়া। বসের চোখের পাতা নড়ে উঠল। উডিফিল্ড বলে চললেন, কিন্তু ডাকাত হচ্ছে হোটেলওয়ালাগুলো। গার্ট্রুড 1 চামচ আচার নিয়েছে, তার দাম তাকে দিতে হয়েছে 10 ফ্রাঙ্ক। রীতিমতো ডাকাতি। তবে গার্ট্রুডও সেই রকম মেয়ে, ওদের উচিত শিক্ষা দেবার জন্য বয়মটা শুদ্ধই নিয়ে এসেছে। ঠিকই তো করেছে, বস বললেন। তবে কি ঠিক তা তিনি জানতেন না। উডিফিল্ড চলে গেলেন। বস রইলেন একা। অনেকক্ষণ গেল। অফিসের পিয়ন মেসি এলে তিনি বললেন, আধ ঘন্টার মধ্যে কাউকে যেন ভেতরে ঢুকতে দেওয়া না হয়। তিনি এমন ব্যবস্থা নিলেন যাতে কিছুক্ষণ একা থেকে একটু কাঁদতে পারেন। উডিফিল্ড তার ছেলের সমাধির কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গেই বস এমন একটা আঘাত পেয়েছিলেন, তার মনে হচ্ছিল পৃথিবী তার কবর খুলে দেখাচ্ছে উডিফিল্ডের মেয়েদেরকে, আর মেয়েরা
বস এর ছেলেকে দেখতে পাচ্ছে সৈনিকের পোশাক পরে শুয়ে আছে। 6 বছর হলো বস এর ছেলে মারা গেছে। তারপর থেকেই বস মনে মনে দেখে আসছেন তার ছেলে ঘুমিয়ে আছে চিরনিদ্রায় সেই সৈনিকের পোশাক পরে কবরের নিচে অবিকৃত অবস্থায়। গভীর আর্তনাদ করে উঠলেন বস, কিন্তু এখনো পর্যন্ত তার চোখে জল এলো না। 6 বছর গেল, সে আঘাত এখনো তিনি কাটিয়ে উঠতে পারেননি। বালক ছিল তার একমাত্র পুত্র, তাকে তিনি লালন পালন করেছেন অতি যত্নের সঙ্গে। ছেলে বড় হয়ে উঠেছে, তাকে বড় করে তুলবার জন্য তিনি কঠিন শ্রম করেছেন এই আশায় যে একদিন সে তার জায়গায় বসতে পারবে। সবই ঠিক হয়ে গিয়েছিল। বাবার সঙ্গে ছেলে অফিসে আসতো, সবাই বলতো বাবার স্বাভাবিক ছোট সংস্করণ, কি চমৎকার। কিন্তু সব শেষ হয়ে গেল যেদিন মেসি টেলিগ্রামটা হাতে দিল। ছেলে যুদ্ধে গিয়েছিল, সেখানে সে প্রাণ দিয়েছে। অফিস বাড়িটা আর স্বপ্নের সৌধটি তার মাথায় যেন ভেঙে পড়ল। 6 বছর আগের কথা, মনে হচ্ছে কালকের কথা। সেই থেকে ছেলের ফটোখানা ওই টেবিলের উপর রয়েছে। অস্বাভাবিক, তাকে তো ওরকম কখনো দেখায়নি। ঠিক তখনই বস লক্ষ্য করলেন একটি মাছি তার কালির দোয়াতে পড়ে গেছে, চেষ্টা করছে উঠে আসতে, কিন্তু পারছে না। পা গুলো যেন কেঁদে কেঁদে বলছে, বাঁচাও বাঁচাও। বস তার কলমটি দিয়ে মাছিটাকে দোয়াত থেকে উদ্ধার করলেন ও চোষক কাগজের ওপর রাখলেন, মানে ব্লটিং পেপারের ওপরে রাখলেন। কালিটাকে শুষে নিল ব্লটিং পেপার। এরপর মাছিটা ডানা থেকে কালি পরিষ্কার করে ডানা দুটোকে ছড়িয়ে দিল অতি কষ্টে। তারপর মুখের কালি পরিষ্কার করতে লাগলো। বিপদ কেটে গেছে, জীবনের জন্য আবার তৈরি হচ্ছে মাছিটি। কিন্তু বসের মাথায় একটা খেয়াল এলো। তিনি কলমের মাথায় এক ফোঁটা কালি তুললেন। যখন মাছিটা উড়তে যাবে ঠিক তখনই বস কালির ফোঁটাটা ওর গায়ে ঢেলে দিল। মাছিটা ভয় পেয়ে গেল, নড়তে সাহস পাচ্ছিল না। আবার যদি কিছু হয়, আবার যদি কিছু একটা মাথার উপর পড়ে। আস্তে আস্তে অতি কষ্টে পায়ে ভর দিয়ে সামনের দিকে নিজেকে টেনে নিয়ে গেল মাছিটি। আবার শুরু করলো জীবনের দিকে যাত্রা। ডানা থেকে কালি মুছে ফেললো, ডানা ছড়িয়ে দিল, মুখ পুষতে লাগলো। বস তারিফ করতে থাকলেন, সাহস দিলেন, এই তো চাই, কখনো বলবে না মরবো। মাছিটা জীবন শুরু করতে আরম্ভ করলো। কলমে আর একটি ফোঁটা কালি উঠে এলো। মাছির দেহের উপর টুপ করে পড়ে গেল আবার। মাছিটা চুপ করে রইল, একটা উৎকণ্ঠা। পরক্ষণেই ভীরু ক্লান্ত দুর্বল পা নড়ল। বস স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ভাবলেন একটু ফু দিয়ে কালিটা শুকিয়ে দিতে সাহায্য করি না কেন। বস স্থির করলেন এই বারটাই শেষবার। আবার কলম ডুবিয়ে কালি তুলে ওর গায়ে ফেলে দিলেন, ওই কালির শেষ ফোঁটাটি। ব্যাস, আর নড়ছে না। বস বললেন, ওঠো, নড়ে ওঠো শিগগির, দেরি করো না। না, বৃথা। ও নড়ল না আর। ও মরে গেল, মাছিটি মরে গেল। হতবুদ্ধি হয়ে গেলেন বস। একটি ছুরিতে করে মাছিটার মৃতদেহ বাজে কাগজের ঝুড়িতে ডাস্টবিনে ফেলে দিলেন। মেসিকে ডেকে বললেন, শিগগির আর একখানা ব্লটিং কাগজ পেপার নিয়ে এসো। কিন্তু বস যন্ত্রণায় এমন কাতর হয়ে উঠলেন যে তিনি নিজে ভয় পেয়ে গেলেন। কি ভেবেছিলেন যেন তিনি, কি ভেবেছিলেন এর আগে? ঘেমে উঠলেন তিনি, তিনি ঘেমে উঠেছেন। রুমাল বার করে শার্ট এর কলারের ভেতর চালিয়ে দিলেন। ভেবেছিলেন, কিছুতেই মনে করতে পারলেন না তিনি কি ভেবেছিলেন। তার মানে বস আর কিছুই ভাবতে পারছেন না। তিনি আচ্ছন্ন, তিনি চিন্তামগ্ন, কিন্তু কিসের চিন্তা তিনি ভাবতেই পারছেন না। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য।